হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় আন্তর্জাতিক এই জলপথ ব্যবস্থাপনা বিলে ভোট দিতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করা গাম্বিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির সমর্থনে এভাবেই তেহরানের রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। গেল কয়েক মাস ধরেই চলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসানের দাবি জানিয়েছেন ইরানের বাসিন্দারা। এ সময় তারা অভিযোগ তোলেন, চুক্তি নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথায় একেবারেই ভরসা করা যায় না। ওনার যেদিন যা মন চায় তাই বলেন, যা বলেন তা করেন না। কথা আর কাজে কোনো মিল নেই। আমরা যুক্তরাষ্ট্রকে এক ফোঁটাও বিশ্বাস করি না। ট্রাম্প একদিন বলবেন সমঝোতার কথা, পরের দিনেই হামলা চালিয়ে বসবেন। এমনকি চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সেটি মেনে চলবে সে বিশ্বাসও আমাদের নেই। এরই মধ্যে রবিবার ইরানের পার্লামেন্টে হরমুজের ব্যবস্থাপনা বিল নিয়ে একটি ভোটাভুটি হতে যাচ্ছে। এতে প্রণালীটির ব্যবস্থাপনাকে একটি আনুষ্ঠানিক আইনি কাঠামোর মধ্যে আনা হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডের সদস্য আলাউদ্দিন সালিমি। তিনি জানান, এই জলপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে সব ধরনের জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার সহ ইরানের নির্ধারণ করা রুট ব্যবহার করবে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে। এরই মধ্যে আবারও হরমুজে গাম্বিয়ার একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তাদের দাবি, জাহাজটিকে 20 বারের বেশি সতর্কতা জানানোর পরও সেটি মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দরের দিকে এগিয়ে যেতে থাকায় জাহাজটির ইঞ্জিন রুমে হেল ফায়ার মিসাইল ছুড়ে সেটিকে অচল করে দেয়া হয়। এদিকে শান্তি চুক্তি নিয়ে চলমান সমঝোতার আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন, ইরান বর্তমানে তাদের পরমাণু কর্মসূচি বাদ দিতে রাজি না হলেও আলোচনার মাধ্যমে সেটি সম্ভব হবে বলে বিশ্বাস করে ওয়াশিংটন। এ সময় তিনি বলেন, ট্রাম্প কেবল তখনই একটি চুক্তিতে সই করবেন যখন সেটিতে যুক্তরাষ্ট্রের সব দাবি দাওয়া পূরণ হয়। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল সেনাবাহিনী আইডিএফের হামলায় লেবাননে এক প্যারামেডিক আরও 15 জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল ও বিমান হামলায় আহত হয়েছেন আরও অনেকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে হিজবুল্লাহর হামলা জোরদার করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিদিন বহু মানুষ হতাহত হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশিরভাগই শিশুসহ বেসামরিক মানুষ। একই সঙ্গে ইসরায়েলি সেনারা অগ্রসর হচ্ছে নাবাতিয়ে শহরের দিকে। এদিন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও হামলা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে লেবাননে নেতানিয়াহু বিধ্বংসী নীতি অনুসরণ করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। হরমুজ প্রণালীতে আটকা পড়া 13টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আটকা পড়া এই 13টি জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাঙ্কার জাহাজ, 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার জাহাজ, 3টি কন্টেইনার জাহাজ, 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রোজার রয়েছে। এর মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং আটকে থাকা ভারতীয় নাবিক ক্রুদেরও দেশে ফিরিয়ে আনার জন্যই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভারতের রাজস্থান রাজ্যের বিকানের ও শ্রীগঙ্গানগর জেলাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল ধূলিঝড় হয়েছে। মুহূর্তেই রাতের আঁধার নেমে আসে, সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। মাত্র আধ ঘন্টার ঝড়ের তাণ্ডবে 5 জেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। বাতাসের প্রচণ্ড বেগে বহু গাছের ডালপালা ভেঙে পড়েছে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে কিংবা বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে স্থানীয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝড় সক্রিয় হওয়ার কারণে এই ধূলিঝড় সৃষ্টি হয়েছে। কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। পশ্চিমী ঝড়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন রাজ্যের বিভিন্ন অংশে এই ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পশ্চিমবঙ্গে সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ডিম, জুতা ও কাদা নিক্ষেপ করে হামলা চালায় দুর্বৃত্তরা। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এর আগে শনিবার সকালে অভিষেকের কলকাতার বাসভবনে অভিযান চালায় সিআইডির একটি দল। অভিষেকের বাড়িকে অবৈধ বলে অভিযোগ করে আইনি নোটিশ দেয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী তথ্যচিত্র জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ডিম ছুটে আসছে একের পর এক, চারদিক থেকে ভেসে আসছে চোর চোর স্লোগান। উত্তেজিত জনতার ভিড় ঠেলে কোনো রকমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সোনারপুরে অভিষেকের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত, যা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রথমে কামালগাজীতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। এরপর সোনারপুরে প্রবেশ করতেই বিক্ষোভ রূপ নেয় হামলায়। পরিস্থিতি সামাল দিতে গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চেপে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন তিনি, কিন্তু সেখানেও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয় তাকে। এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক, পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। এদিকে শনিবার সকালে কলকাতার হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছায় সিআইডির একটি দল। অভিষেকের বাড়িকে অবৈধ বলে অভিযোগ করে আইনি নোটিশ দেয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করে, আমি দমার ছেলে নেই। এর আগে গত 25 মে একই ঠিকানায় যায় কলকাতা পুলিশের একটি দল। মিউনিসিপ্যাল কর্পোরেশনের জারি করা নোটিশের পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল বলে জানা গেছে। অভিষেকের বাসভবনে সিআইডির এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযানের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লেইং। শনিবার 5 দিনের সফরে রাজধানী নেপিদো থেকে ভারত পৌঁছান তিনি। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে মিয়ানমার। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং আসিয়ানের নানা সীমাবদ্ধতার মধ্যে এবার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতেই এই সফরকে কাজে লাগাতে চান মিন অং হ্লেইং। ভারত সফর সফল হলে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রগতি হতে পারে বলে মনে করছেন তারা। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিটি পরিবারের খরচ বেড়ে গেছে। বিশেষ করে জ্বালানির জন্য গড়ে ব্যয় বেড়েছে $447.19। গবেষণা প্রতিষ্ঠান মুডিজ অ্যানালিটিক্স জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি খাতে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, পেট্রোলের দাম ও বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে গত 3 মাসে মার্কিন ভোক্তাদের প্রায় $60 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই আর্থিক চাপ আরও বাড়তে পারে। বিশ্লেষণে বলা হয়, জ্বালানির দাম বর্তমান পর্যায়ে থাকলে যুদ্ধের 1 বছরের মধ্যে প্রতিটি পরিবারকে গড়ে অতিরিক্ত প্রায় $2000 ব্যয় করতে হতে পারে। গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না বলে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সাম্প্রতিক এক ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির পর এই ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। ডিএইচএস বলছে, গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন কোনো বাধ্যতামূলক নিয়ম চালু করা হয়নি। আগের মতোই কেস বাই কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্যান্য অভিবাসন সংক্রান্ত জটিলতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে। এর আগে এক ঘোষণার পর ধারণা করা হয়েছিল আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। তবে সর্বশেষ ব্যাখ্যায় ওয়াশিংটন জানিয়েছে, আবেদন প্রক্রিয়া চলাকালে অধিকাংশ অভিবাসী যুক্তরাষ্ট্রেই থাকতে পারবে। যুক্তরাষ্ট্রের একটি আদালত ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ দিয়েছে। আদালত বলছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেন্দ্রটির নাম পরিবর্তন করা যাবে না। রায় অনুযায়ী আগামী 14 দিনের মধ্যে প্রতিষ্ঠানের নাম ফলক, ভবনের বাইরের অংশ, ডিজিটাল ও ভৌত সাইনেজ, সরকারি নথি ও
প্রচার সামগ্রী থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে কেন্দ্রটি সংস্কারের জন্য 2 বছরের জন্য বন্ধ রাখার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে কেনেডি সেন্টার কর্তৃপক্ষ। এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের স্বাধীনতা না পেলে তিনি এই উদ্যোগ চালিয়ে যেতে আগ্রহী নন। নাম পরিবর্তনকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। লাওসের বন্যা কবলিত একটি গুহায় টানা 10 দিন আটকে থাকার পর আরও 4 গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে একই গুহা থেকে একজনকে উদ্ধার করা হয়। সোনার সন্ধানে জাইসম্বুন প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকার একটি সরু গুহায় প্রবেশ করেছিলেন 7 গ্রামবাসী। তবে আকস্মিক বন্যার পানিতে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেলে তারা ভেতরে আটকা পড়েন। বুধবার উদ্ধারকারীরা 5 জনের সন্ধান পান। শনিবার স্থানীয় সময় বিকেলে 4 জনকে নিরাপদে বাইরে আনা হয়, পরে তাদের চিকিৎসা দেওয়া হয়। এদিকে এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 ব্যক্তি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে মানুষের ইতিবাচক কিংবা নেতিবাচক ধারণা তৈরি হয় মূলত সেই দেশের সরকার, মানবাধিকার পরিস্থিতি, যুদ্ধনীতি, সংস্কৃতি কিংবা নাগরিকদের আচরণের ওপর। কারো কাছে একটি দেশ শুধুই যুদ্ধবাজ রাষ্ট্র, কারো কাছে মানবাধিকার লঙ্ঘনের প্রতীক। কোথাও স্বৈরশাসন, কোথাও দখলদারিত্ব, আবার কোথাও বৈষম্য আর সহিংসতা। নানা কারণেই তৈরি হয় একটি দেশের বৈশ্বিক ভাবমূর্তি। অনলাইন ভিত্তিক বিভিন্ন জরিপ এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় দেশের তালিকা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরোয়ার। একটি দেশের নাম শুনলেই কারো চোখে ভেসে ওঠে যুদ্ধের ধ্বংসস্তূপ, কারো মনে পড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, আবার কোথাও জন্ম নেয় ভয়, ক্ষোভ কিংবা বিতর্ক। রাজনীতি, যুদ্ধ, দমনপীড়ন কিংবা নাগরিকদের আচরণ সব মিলিয়েই গড়ে ওঠে একটি দেশের বৈশ্বিক ভাবমূর্তি। আর সেই হিসেবেই বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় দেশের তালিকায় উঠে এসেছে কয়েকটি পরিচিত রাষ্ট্রের নাম। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের নানা প্রান্তে সামরিক হস্তক্ষেপ, যুদ্ধ এবং আধিপত্যবাদী পররাষ্ট্রনীতির কারণে বহু মানুষের কাছে দেশটি নেতিবাচক ভাবমূর্তির প্রতীক। রাশিয়া ও চীনও রয়েছে একই আলোচনায়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে ঘিরে আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে বহুগুণ। আর তিয়ানানমেন স্কোয়ার থেকে শুরু করে করোনা মহামারী, নানা ইস্যুতে চীনের বিরুদ্ধেও ক্ষোভ কম নয়। উত্তর কোরিয়াকে দেখা হয় বিশ্বের অন্যতম কঠোর ও নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে। বাক স্বাধীনতা থেকে শুরু করে নাগরিক অধিকার সবকিছুতেই রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ফিলিস্তিন ইস্যুতে এবং গাজা ও পশ্চিম তীরকে ঘিরে চলমান সংঘাত ইসরায়েলকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। এদিকে নারীর অধিকার সংকট, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক দমনপীড়নের কারণে ইরান, আফগানিস্তান, সৌদি আরব ও কাতারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দক্ষিণ এশিয়ায় ভারত সমালোচিত শিশুশ্রম, মানব পাচার ও সামাজিক বৈষম্যের কারণে, আর পাকিস্তানের নাম আসে জঙ্গিবাদ ও নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গে। দুর্নীতি, মাদক কার্টেল, গৃহযুদ্ধ কিংবা সন্ত্রাসবাদ এসব কারণে মেক্সিকো, সিরিয়া, ইরাক, সোমালিয়া ও নাইজেরিয়ার মতো দেশগুলো রয়েছে নেতিবাচক তালিকায়। তবে বিশ্লেষকরা বলছেন সময়ের সাথে সংস্কৃতি, অর্থনীতি কিংবা আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই বদলে দিতে পারে একটি দেশের ভাবমূর্তি। চৈতি সরওয়ার, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।